আমি একজন মরা মানুষ। কারো সংসার ভেঙেছে, কেউ আতঙ্কে মারা গেছেন। এটা সিম্পলি একটু চালিয়ে এমন এক ভেলকিবাজির গল্প। একজন নাইট গার্ডের নামে ৯ কোটি টাকার ব্যাংক ঋণ, আরেকজন দিনমজুর, তার নামেও ১৭ কোটি টাকার ঋণ। ভাঙা ঘরে নুন আনতে পান্তা ফুরায় যাদের, তাদের নামে কোটি কোটি টাকা ঋণ। শুধু তাই নয়, সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন শখানেক মানুষের নামে ৯৬৩ কোটি টাকার ঋণের তথ্য। ভাগ্য বদল তো দূরের কথা, খবর ফাঁস হলে কারো সংসার ভেঙেছে, কেউ আতঙ্কে মারা গেছেন, অনেকেই ঘর ছাড়া। একই সঙ্গে এক ব্যাংকের চেয়ারম্যান সহ ৬৮ জন লাপাত্তা। আজকের প্রতিবেদনে জানাবো এমন এক ভেলকিবাজির গল্প। সমকালের হাতে আসা তথ্য বলছে, দেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান এই ৩ জেলার অন্তত ১০২ জন সাধারণ দরিদ্র মানুষের বিপরীতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ৯৬৩ কোটি টাকা ঋণ দেয়। সম্বল বলতে তাদের কর্মের ২ হাত আর পা। তারা কিভাবে কোটি টাকা ঋণ পেলেও বা সেই টাকা কোথায়? উত্তর খুঁজতে প্রথমে চট্টগ্রামের পটিয়ার হাজিরপাড়ার দিনমজুর রাসেল আহমেদের মুখোমুখি সমকাল। ৮ বছর ধরে জটিল রোগে আক্রান্ত তিনি, একা চলতে পারেন না। তার নামে ৯ কোটি ২৭ লাখ টাকার ব্যাংক ঋণ। এরা কি বলতেছে না বলতেছে এটা তো আমি বুঝতেছি না। আমি যখন মার্কেটিংয়ে জব করতাম, আবুল কালামের সাথে আমার একটা সম্পর্ক ছিল। মানে বড় একটা কোম্পানি থেকে সাহায্য নিয়ে দিবে বলে আমার ভোটার আইডি কার্ডটা নিছে। এখন বলতেছে আমার নামে নাকি লোন নিছে। আমি একজন মরা মানুষ, একজন জিন্দা লাশ। এবার কক্সবাজারের রামুর ঈদগড়ে নাইট গার্ড জহির ও দিনমজুর নুরুল ইসলামের কাছে হাজির হই। জহিরের নামে ৯ কোটি ও নুরুল ইসলামের নামে ১৭ কোটি টাকা ঋণ। এই খবরে জহিরকে ছেড়ে গেছেন তার স্ত্রী। কোটিপতির তকমা পাওয়া নুরুলের সন্তানদেরও লেখাপড়া প্রায় বন্ধ। আমাদের এনজিওর নাম বলে আইডি কার্ড নিয়েছিল। আমার সিগনেচার নেই, আমার কাছ থেকে নিয়েছিল, আইডি কার্ড নিয়েছিল আর ছবি নিয়েছিল। এবার আরেক দিনমজুর মিজানুর রহমানের খোঁজে বান্দরবনের নাইখংছড়ি পাহাড়ে। তার নামে ৮.৫ কোটি টাকার ঋণ। ঋণ পরিশোধের নোটিশ পেয়ে হৃদরোগে মারা যান মিজান। ৩ শিশু সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী তাসলিমা। তাদের মতো অনেকের সঙ্গে যোগাযোগ করে একই তথ্য মেলে। এর মধ্যে একটি নাম সামনে আসে, মোহাম্মদ আবুল কালাম। অনুদান ও চাকরি দেওয়ার নামে এই আবুল কালাম একাই ৫২ দিনমজুরের পরিচয়পত্র সহ নানা তথ্য হাতিয়ে নেন। এখন প্রশ্ন, কে এই আবুল কালাম? অনুসন্ধান বলছে, কালামের বাড়ি কক্সবাজারের রামুর ঈদগড়ে। প্রায় ১২ বছর আগে চট্টগ্রামের পটিয়ায় রিকশা চালক ছিলেন। পরে ২০২১ সালে প্রদীপ বিশ্বাস নামে আমদানিকারক এক ব্যবসায়ীর গোডাউনে কাজ করতে শুরু করেন। এর মাঝে বিভিন্ন জনের কাছ থেকে কৌশলে তাদের এনআইডি ও তথ্য সংগ্রহ করেন। বাদ যায়নি তার স্বজনরাও। কালাম অনুদান দেওয়ার নামে কিছু টাকা দিয়ে তাদের স্বাক্ষর নেন বিভিন্ন কাগজে। কালাম আত্মগোপনে, তার নামেও ৯ কোটি ৬৫ লাখ টাকা ঋণ। অনেক চেষ্টায় মুঠোফোনে যোগাযোগ। কালামের দাবি তিনি নিজেও বিপদে আছেন। কার নির্দেশে করেছেন, উত্তরে কিছুই বলতে রাজি হয়নি। আর্থিক সহযোগিতা হিসেবে কিছু টাকা টুকরা দিবি, ওই কথাটা বলে আমাদেরকে আইডি কার্ড গুলো সংগ্রহ করেছিল। তাদের সাথে দেখা করি, তারা আমাকে বলছিল এগুলা মানে ঠিক করে যাবে। কালাম স্পষ্ট না করলেও আমরা জানতে চাই নেপথ্যের ঘটনা আর ঋণের হাজার হাজার কোটি টাকা গেল কার পকেটে। কালাম সবশেষ পটিয়ায় যার গোডাউনে কাজ করতেন সেই প্রদীপ বিশ্বাসও লাপাত্তা। তথ্য বলছে, এই প্রদীপ বিশ্বাস সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির ঘনিষ্ঠজন। ঘটনায় নাটকীয় মোড়। আমরা আবার চোখ রাখি ব্যাংকের নথিপত্রে। এসব ঋণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের নামে। বেশিরভাগ ক্ষেত্রেই সেসব দিনমজুরের নামের সঙ্গে মিল রেখে ওই প্রতিষ্ঠানের নাম রাখা হয় এবং দেওয়া হয় ঋণের নথিপত্রে। মুঠোফোনের নম্বর সবই ভুয়া। মূলত ২০২১ সাল থেকে ২৩ সালে এসব ঋণ পাশ হয়। চট্টগ্রামের পাহাড়তলী, খাতুনগঞ্জ, বদ্দারহাট বন্দরসহ ৫টি ও কাউরানবাজার শাখায় মোট ৬টি থেকে এই ঋণ ছাড় পায়। নথিপত্রের কারসাজি করে এত সহজে হাজার হাজার কোটি টাকার ঋণ। প্রশ্ন ওঠে, কারা ছিল ব্যাংকটির নীতি নির্ধারক? সামনে আসে তখন ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার। হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন মন্ত্রীপত্নী রুখমিলা জামান ও ভাইস চেয়ারম্যান ছিলেন মন্ত্রীর ছোট ভাইয়ের বন্ধু বশির আহমেদ। দিনমজুরের ঘাড়ে ঋণ চাপিয়েই ক্ষান্ত হয়নি।
বিদেশে পাচার করেছেন সেসব টাকা। প্রথমে ঋণের টাকা জমা হয় মন্ত্রী ও তার পরিবারের আরামিড গ্রুপের বিভিন্ন অ্যাকাউন্টে। অস্বাভাবিক লেনদেনের সন্দেহ এড়াতে ব্যবহার করে পার্কিং অ্যাকাউন্ট। সহজে বললে কোনো শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা রেখে পরে সেখান থেকে নিজের অ্যাকাউন্টে হস্তান্তর করা। তাদের একজন আদনান ইমাম, তিনি ছিলেন এনআরবিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও MWR নামের আবাসন প্রতিষ্ঠানের মালিক। তিনি নিজেও ইউসিবি ব্যাংক থেকে 705 কোটি টাকা ঋণ নেন। অভ্যুত্থানের পর থেকে তিনিও লাপাত্তা। এবার বিদেশে টাকা পাচারের কারসাজি। ইউসিবির চট্টগ্রামের পাহাড়তলীর 17টি ও বন্দর শাখার 56টি এলসির তথ্য ঘেটে দেখা যায়, বন্দর শাখার 56টি এলসির মধ্যে 33টি ইস্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত পেনমার্ক ইমপেক্স মেগা ট্রেডিংয়ের নামে, যার মূল্য 12,74,000 US ডলার। পেনমার্কের মালিক বশির আহমেদ, যিনি ইউসিবি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আরব আমিরাতের নাগরিক। একইভাবে পাহাড়তলী শাখার 17টির মধ্যে 6টি ইস্যু হয়েছে পেনমার্কের নামে, যার মূল্য প্রায় $2 লাখ। এভাবেই টাকা পাচার করেছে সাবেক ভূমিমন্ত্রীর পরিবার। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। বিগত সরকার পতনের পরপরই ব্যাংকটির চেয়ারম্যান রুকমিলা জামান, ব্যবস্থাপনা পরিচালক, ভাইস চেয়ারম্যান বশির সহ 6 শাখার 68 জন কর্মকর্তাও লাপাত্তা। ব্যাংকটি নতুন বোর্ড গঠন করেছে। সামনে আসতে থাকে টাকা লাপাত্তার নানা তথ্য। ব্যাংকটির বর্তমান পর্ষদ কিভাবে সামাল দেবেন এই পাচারের টাকা? এ বিষয়ে ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরার সামনে কেউ বক্তব্য দিতে রাজি হননি। বেসরকারি ব্যাংকের প্রায় 1000 কোটি টাকা ঋণের ছাড়পত্রে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন কর্মকর্তাদের দায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। এদিকে দুদক এসব ঘটনায় সাফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান দম্পতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে 6টি মামলা দায়ের করেছে। ঋণ বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নীতিমালা আছে। ঋণ প্রাপ্তির যোগ্য না অথবা যে ব্যক্তি ঋণের জন্য আর্জি করে নাই তাকে ঋণ প্রদান করেছেন, এটা সিম্পলি একটা জালিয়াত। কেন্দ্র তাদের হেড অফিসে পাঠিয়েছে এবং যারা এই ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে CRM, তারা এগুলোকে অ্যাসেস করে বোর্ডে প্লেস করে এগুলো ঋণ অনুমোদন করেছে। তারা প্রত্যেককেই এই জালিয়াতির নেক্সাসের পার্ট হিসাবে এদেরকে গণ্য করে আইনের আওতায় আনবে। ভূমিমন্ত্রী জাবেদের পরিবারের হাত থেকে রেহাই পায়নি তার কর্মচারীরাও। তাদের নামেও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, যাদের বলি দিনমজুর সহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ। তবে এই সংখ্যা যে 102 জনের মধ্যেই সীমাবদ্ধ নয় তা সহজেই অনুমান করা যায়। দিনমজুরদের ভাগ্যে কি আছে আর পাচার হওয়ার টাকার ভবিষ্যৎই বাকি, এ যেন এখন অসমাপ্ত গল্পের নাম।